অযোগ্য লোককে দিয়ে এসআইআর এর কাজ করতে গিয়ে মুসলমানদের ক্ষতি মমতা ব্যানার্জি করেছে। আমরাও হাতে চুরি পড়ে বাস করি না। আমাদেরকে যদি কেউ একটা ঢিল ছুড়ে আমরা তার পাল্টা রসগোল্লা ছুড়বো না, ছানা বড়া ছুড়বো না। মমতা ব্যানার্জির সমর্থন ছিল, কিন্তু এবারের ভোটে সেটা বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জায়গায় ভাগ হয়ে গেছে। বলেছেন শুরুতে যে মাত্র 2% ভোট বিজেপিকে দিয়েছে, শুভেন্দুকে দিয়েছে। হ্যাঁ, মুসলিমরা। তার মানে তার বেশি না, তার মানে তার বেশি না। মুসলিম মমতা ব্যানার্জির পক্ষে ছিল, মমতা ব্যানার্জির পক্ষে দেয়নি। এবার সেই ভোটটা কংগ্রেসের দিকে গেছে, সিপিএম এর দিকে গেছে। কংগ্রেস তেমন কোন সিট পায়নি। আমি যদি বলি সিট পাবে না কেন? দুটো সিট পেয়েছে। আমার মুর্শিদাবাদে দুটো সিট বিশাল কোনো কিছু না, কিন্তু আমি আপনার কথা যে ধরি, তার মানে বিশাল একটি অংশ মমতা ব্যানার্জির পক্ষে ছিল। এই সব বিশাল একটা অংশ কি আপনি মনে করেন নির্যাতন করে তাদেরকে এখন বাংলাদেশে পুষিন করবে? কাউকে পাঠাতে পারবে না, কাউকে পাঠাবে না। আপনারা কেন আশঙ্কা করছেন? আমি বলছি, আমি হুমায়ুন কবির বলছি, আমি হুমায়ুন কবির বলছি, এই মুহূর্তে 4 কোটির উপর মুসলমান বসবাস করে পশ্চিম বাংলায়। সেই 4 কোটি মুসলমানের মধ্যে 1 লাখ 2 লাখ কোনো বিচ্ছিন্ন সঙ্গে যুক্ত থাকতে পারে বা তাদের কোনো বাজে কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা আইনগত নিতে পারে, বা কোথাও বিক্ষিপ্ত ভাবে কেউ একটা মার্ডার করেছে তার পাল্টা কেউ করতে পারে, সেটা ছেড়ে দিন। আমি সার্বিক মুসলমানদের উপরে কোনো অত্যাচার হয়নি, আগামী দিনে করলে আমরা চুপ থাকবো না। আমি নেতৃত্ব দিয়ে মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, নদিয়া, বিস্তীর্ণ এলাকা, আর কলকাতায় তো অনেক শক্তি আছে আমাদের। আমরাও ঘরে বসে থাকতে জানি না, আমরাও হাতে চুরি পড়ে বাস করি না। আমাদেরকে যদি কেউ একটা ঢিল ছুড়ে আমরা তার পাল্টা রসগোল্লা ছুড়বো না, ছানা বড়া ছুড়বো না। জি হুমায়ুন ভাই, আমরাও আপনার প্রতি অনেক নির্ভরশীল এবং আপনার প্রতি অনেক আস্থা রয়েছে, আপনার প্রতি আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে। কারণ আপনার এখানে আপনাদের যদি সুন্দর বা বলিষ্ঠ অবস্থা না থাকে তাহলে কিন্তু আমরাও কনসার্ন, কারণ আপনারা ভালো থাকেন এটা আমরা সবসময় চাই। হিন্দু মুসলিম সবাই একটা চমৎকার একটা পরিবেশে বসবাস করেন আপনার পশ্চিমবঙ্গে, সেটি আমরা যেমনটি বাংলাদেশে আছি সেটি আমরা চাই। কিন্তু এখন প্রশ্ন হলো যে বাংলাদেশের আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে আপনার ছবিটা আউট হয়ে গেছে। আমি একটু ইয়ে করি। আমাকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কিনা জানি আমি। হ্যাঁ, আওয়াজ শুনতে পাচ্ছি। নির্বাচনটা এবার কেমন হয়েছে? মমতা ব্যানার্জি যেটুকু বললেন যে তিনি ক্ষমতা তো ছাড়তেই চাননি, শেষ পর্যন্ত আজকে তো ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন, বা সেখানকার আপনি জানেন যে গভর্নর সেটাকে ডিসলভ করেছে। এখন তিনি বলেছেন যে তিনি পুরো নির্বাচনটা একটা বানচাল হয়েছে, একটা ষড়যন্ত্র হয়েছে। দেখুন, পাশাপাশি প্রশ্ন হলো সেখানে মুসলিমদের 2021 সালে একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে উনি নিজে হিসেবে অনেকের আইডেন্টিটি বাদ দেওয়া হয়েছে, অনেকের ভোটার বাদ দেওয়া হয়েছে। এটিকে একটি ষড়যন্ত্র অংশ হিসেবে দেখেন কিনা? কারণ এই নির্বাচনটা একটা অনেক বড় ধরনের ইনকনসিস্টেন্সি আমরা দেখতে পাচ্ছি। দেখুন, এটা নির্বাচন কমিশন যে এসআইআর করেছে শর্ট পিরিয়ডে, কারণ এটা একটা এসআইআর, পশ্চিম বাংলার মতো এত বড় একটা রাজ্য, সেখানে এসআইআর চালু করতে গেলে বা এসআইআর এর কাজ সম্পূর্ণ করতে গেলে মিনিমাম 1 বছর টাইম লাগা উচিত। সেখানে মাত্র 4 মাসের সময় নিয়ে 27 অক্টোবর 2025 ডিক্লেয়ার করেছিল। 4 নভেম্বর থেকে এসআইআর কাজ শুরু হয়েছিল। এত শর্ট এর কাজ করতে গিয়ে কিছু প্রথমে 58,20,000 নাম বাদ গিয়েছিল, তার মধ্যে অধিকাংশই ডেথ কেস এবং ডবল নামের জায়গায় ভোটারের নাম ছিল, সেটা ঠিকঠাকই ছিল। পরে মমতা ব্যানার্জির অযোগ্য লোককে দিয়ে এসআইআর এর কাজ করানোতে যারা বিএলই ব্লক লেভেলের যারা অফিসার ছিল, বুথ লেভেলের যারা অফিসার ছিল, ব্লকের যারা এআরও ছিল, এই সমস্ত লোকের অযোগ্য লোককে দিয়ে কাজ করানোর জন্য মমতা ব্যানার্জির এই ভুল পদক্ষেপের জন্য, এক কথায় বাংলায় একটা কথা আছে, ছাগল দিয়ে যদি
ধান মারা যেত তাহলে কেউ বলদ কিনতো না। তো এই ধরনের অযোগ্য লোককে দিয়ে এসআইআর এর কাজ করতে গিয়ে মুসলমানদের ক্ষতি মমতা ব্যানার্জি করেছে। তারপরে নাটক করেছে সুপ্রিম কোর্টে গিয়ে, নিজে বলেছে আমি তোমাদের জন্য এই করলাম, ট্রাইব্যুনালের অর্ডার করলাম, দিয়ে আমার জয় হলো। কেন একজন ভারতীয় নাগরিক, সে 10 বছর 20 বছর ধরে ভোট দিয়ে আসছে, তার পার্মানেন্ট নাগরিকত্ব আছে, তার ভোটার লিস্টে নাম আছে, তাকে কেন মমতা ব্যানার্জির ভুল সিদ্ধান্তের জন্য কেন তাকে ট্রাইব্যুনালে যেতে হবে ভোটার লিস্টে নাম তোলার জন্য? এখানে নাম্বার 6 ফর্ম, 6 নম্বর ফর্ম ফিল আপ করলেই তার ভোটার লিস্টে নাম রিনুয়াল হয়ে যাবে। কেন মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট গেল নাটক করে? প্রথমেই যদি সে অ্যালার্ট থাকতো, যদি এসআইআর এর কাজটা যোগ্য সম্পন্ন লোকদের নিয়োগ করতো, যারা কম্পিউটার জানা ছেলে, তাদেরকে দিয়ে যদি অ্যাপস লোড করতো, তারা সেখানে কি করলো, এমন এমন কর্মীদের নিয়োগ করলো এসআইআর এর কাজে বুথ লেভেলে, যারা কম্পিউটারের জানে না, কম্পিউটার খুলতে জানে না, কম্পিউটারের কোনো কিছু জানে না। তো সেই সব ভুল করার পর তিনি নিজে আবার সংশোধনের নামে তিনি বললেন আমি সুপ্রিম কোর্টে যাব। সুপ্রিম কোর্টে গিয়ে কি হলো, বললো একটা কমিটি গঠন করে দেওয়া হলো, জজদের ওখানে ইনভলভ করে দেওয়া হলো। জজদের ওখানে ইনভলভ করে দিয়ে কি বললো, যে আলাদা একটা কমিটি করে যাদের নাম বাদ যাবে, ডকুমেন্ট শো করতে পারে না, তাদের ট্রাইব্যুনালে যেতে হবে। কেন ট্রাইব্যুনালে যাবে? এতদিন ধরে যারা ভারতের নাগরিক, এতদিন ধরে যারা পশ্চিমবাংলায় ভোটার লিস্টে নাম, তাদেরকে মমতা ব্যানার্জির ভুল বোঝাবে? একবার বললো আমি ওয়াকফের আইন মানি না, একবার বললো আমি এসআইআর করতে দেবো না, আমি যতক্ষণ মুখ্যমন্ত্রী আছি ওয়াকফ সম্পত্তিতে কেউ হাত দিতে পারবে না। অথচ মুসলমানদের ওয়াকফের কবরস্থান, মানে যত মাজার আছে, যত পীরের স্থান আছে, যত ঈদগাহ আছে, সমস্ত আজকে মমতা ব্যানার্জির ভুল পদক্ষেপের জন্য আজকে কেন্দ্র সরকার যে অ্যামেন্ডমেন্ট করেছিল ওয়াকফ বোর্ডের, সেই অ্যামেন্ডমেন্ট প্রয়োগ করে আজকে হিন্দু অফিসাররা, ব্লকের অফিসাররা, মানে বিএলআররা, ল্যান্ড দপ্তরের অফিসাররা আজকে অনেক মুসলমানের সম্পত্তি 1 নম্বর খতিয়ানে তুলে দিয়েছে। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই এটা প্রতিরোধ করতে পারতো। ওয়াকফ আইনের যখন অ্যামেন্ডমেন্ট হলো, তখন এদের এমপিরা কয়েকজন মুসলমান এমপি কেন অ্যাবসেন্ট থাকলো? এর দায় কে দেবে? মমতা ব্যানার্জি ভোট নিয়ে তার দলের এমপি থাকবে 29 জন, তিনি 294 এর মধ্যে 225 জন বিধায়ক নিয়ে তিনি মুখ্যমন্ত্রী থাকবেন, আর মুসলমানদেরকে এত বোকা বানাবেন, তিনি ঈদের ময়দানে রেড রোডে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন, আর মুসলমানদের সবাই সন্তুষ্ট হয়ে যাবে। কিছু মুসলমান আছে যারা মমতা ব্যানার্জির কাছে থেকে